সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমরা তোমাদের শারীরিক খেয়াল রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমি সহকারী শিক্ষক, নাম অশোক কুমার দেব, গোটাটি কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়, বিষয় ব্যবসা শিক্ষা। আমি আজকে একটি অনলাইন ক্লাস নিচ্ছি। শ্রেণী নবম দশম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় দশম। আজকে পাঠের পূর্বে আলোচনা করেছিলাম নেট মুনাফা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা আর্থিক অবস্থার বিবরণী আমরা আলোচনা করব। আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা কি বুঝি? আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা বুঝি একটি প্রতিষ্ঠানের বছর শেষে নেট সম্পদ এবং নেট দায়ের পরিমাণ, অর্থাৎ মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণটা জানা। আমরা হিসাব সমীকরণে পড়েছিলাম। এখানে মোট সম্পদ এবং মোট দায় জানার পরিমাণটা সম্পর্কে অবগত হওয়া। এটি বিভিন্ন পদ্ধতি আছে। বিজ্ঞানের 1994 সালে কোম্পানি আইনে আসে, সেটি দেখবেন এর মোতাবেক এটা তৈরি করা হয়। এটাকে বলা হয় দুইটা পদ্ধতি আছে, একটা হলো তারল্যের ক্রমানুসারে, একটি হলো স্থায়িত্বের ক্রমানুসারে। আমরা আজকে একটি চক তৈরি করব। আজকের পাঠ আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আমরা একটা আজকে চক তৈরি করব। বিবরণ টাকা 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 নাকি আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ে একটি অঙ্ক অনুসরণ করব। উদাহরণ 3 এ আমরা আর্থিক বিবরণীটা আলোচনা করব। আর্থিক বিবরণী অর্ণব ট্রেডার্স। অর্ণব ট্রেডার্স। ট্রেডার্স বলতে কি বোঝায়? ট্রেডার্স বলতে যে প্রতিষ্ঠানটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ট্রেডার্স বলে, কেনে এবং বিক্রি করে। একটি প্রস্তুতকৃত পণ্য ক্রয় করার পর আবার ওই ক্রয় করা ওই পণ্যটাই অনুরূপ আইনে বিক্রি করে, এটাকে বলা হয় ট্রেডার্স। আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী 2017 সালে 31 ডিসেম্বর তারিখে 2017 সালে 31 ডিসেম্বর তারিখে এই যে কয়েকটি ধাপ আছে। প্রথম ধাপটির নাম হলো আমরা স্থায়ী সম্পদ। প্রথম ধাপটির নাম হলো স্থায়ী সম্পদ। এখানে সম্পদ সমূহ স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে কি পড়ে? আসবাবপত্র, যন্ত্রপাতি, ভূমি ও দালান কোঠা, ঘোড়া ও গাড়ি, এগুলাকে বলা হয় স্থায়ী সম্পদ। এই যারা সম্পদ এগুলাকে বলা হয় স্থায়ী সম্পদ। এখানে আমরা অনেক বই আছে, আসবাবপত্র আছে, আসবাবপত্র কত হাজার আছে? এখানে 20,000 টাকা। আসবাবপত্র পরে কি আছে? যন্ত্রপাতি আছে 70,000 টাকা। যন্ত্রপাতি 70,000 টাকা। এখানে কত হলো? 90,000 টাকা। মোট স্থায়ী সম্পদ এটা লিখব আমরা। মোট স্থায়ী সম্পদ। এখানে আরেকটা
পর 20,000 টাকা আছে, 78 পর 2,000 টাকা অবচয়, 10% অবচয়। তাহলে এখানে কত হলো আমাদের 18টা হলো 18,000 টাকা। এখানে 20,000 টাকা বিয়োগ দিলাম অবচয় 2,000 টাকা, যার 18,000 টাকা নিয়ে গেলাম। যেহেতু এই অঙ্কের আলোকে আমরা অবচয় নেই, সেটা আমরা সরাসরি 2 নম্বর কলামে লিখে নিলাম। এরপরে হলো বিনিয়োগ। বিনিয়োগটা এখানে কি আছে, 10% হারে বিনিয়োগ আছে, ওইখানে যে পার্সেন্ট থাকো তখন বিনিয়োগ। বিনিয়োগ কত? 20,000 টাকা। বিনিয়োগের কিছু নেই, যদি বিনিয়োগের সাথে কিছু থাকতো তাহলে ওইখানে বসাতাম, কিছু নেই, সরাসরি 3 নম্বর বসিয়ে দিলাম। তারপরে আসলাম আমাদের চলতি সম্পদ। হ্যাঁ, ওইটা একটা লক্ষণীয় বিষয়, চলতি সম্পদ। চলতি সম্পদ বলতে কি বুঝি? যে সম্পদগুলো আমাদের পরিবর্তন হয়, বছরে বছরে পরিবর্তন হয়, সেই সম্পদগুলোকে বলা হয় চলতি সম্পদ। চলতি সম্পদ বলতে বোঝায় যে সম্পদগুলো বছরের পর বছর পরিবর্তন হয়। যেমন আজকে আমার হাতে আছে 1,000 টাকা, কালকে আমার কাছে আমার নিকটে 1,000 টাকা নাও থাকতে পারে, আমার কাছে 1,000 টাকা নাও থাকতে পারে, 2,000 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, 20,000 টাকা হতে পারে। এটা চলতি সম্পদ। ব্যাংকে আমার টাকা আছে 50,000 টাকা, এখানে আমি 1 মাস বাদে তুলে নিয়ে আসি, সেটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমার আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো স্থায়ী সম্পদ, এগুলো কেন দাঁড়িয়ে দিলাম 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। 5 বছর পরে যখন ব্যবহারের অযোগ্য হয়ে যায় তখন আমরা এটা হস্তান্তর করে পরিবর্তন করি। এটা দ্রুত পরিবর্তন হয়, এটা আমার চলতি সম্পদ। চলতি সম্পদ আমাদের কি হাতে নগদ। হাতে নগদ কত আছে? 3,600 টাকা। 3,600 টাকা। দেনাদার আছে, দেনাদার কত হাজার? 30,000 টাকা। এরপর আছে অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি বলতে কি বোঝায়? আমরা বলতে পারি অব্যবহৃত মণিহারি, কিছু মণিহারি কিনেছিলাম, ধরে নিলাম 2,000 টাকা মণিহারি কিনেছি, কিন্তু এখন কিছু ব্যবহৃত হয়েছে আর কিছু ব্যবহার হয় নাই, সেটা আমাদের চলতি সম্পদের মধ্যে আছে। কারণ পরবর্তীতে আজকে যে মণিহারি বলতে কি কাগজ, কলম, পেন্সিল, এগুলো মণিহারি, কাগজ, এগুলো মণিহারি আজকে আছে, কালকে থেকে এগুলো আবার ব্যবহার শুরু হয়ে যাবে। সুতরাং 1 মাস পরে বা 1 দিন পরে এটা কমতে শুরু করে। এই জিনিসটা চলতি সম্পদের মধ্যে আছে 500 টাকা। এরপরে কি হলো? অব্যবহৃত অগ্রিম বেতন। অগ্রিম বেতন চলতি সম্পদ। অগ্রিম বেতন কত হলো? 7,000 টাকা। এরপরে আছে বিনিয়োগের প্রাপ্য শুল্ক, বিনিয়োগের বকেয়া শুল্ক। বকেয়া শুল্ক কত আছে? 1,200 টাকা। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, হ্যাঁ, মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য 40,000 টাকা। সমাপনী মজুত পণ্যের মধ্যে দুই ধরনের মূল্য থাকতে পারে, একটি বর্তমান মূল্য, একটি ক্রয় মূল্য, আর একটি বাজার মূল্য। যেটি কম সেটি আমরা নিয়ে আসি, এটা রক্ষণশীলতা নীতি অনুযায়ী এটা নিয়ে আসি আমরা। রক্ষণশীলতা নীতির সাথে সামঞ্জস্য রেখে হিসাব বিজ্ঞানের এটা কতগুলো নীতি আছে, তার মধ্যে একটি হলো রক্ষণশীলতা নীতি। রক্ষণশীলতা কি নীতি? কি যেটাকে বলা হয় লাভ বিবেচনা করার পূর্বে ক্ষতি বিবেচনা করা হয় বা লোকসান বিবেচনা করা হয়। আজকে এই 40,000 টাকা পণ্য ক্রয় মূল্য 40,000 টাকা আছে, বাজার মূল্য 42,000 টাকা আছে, কালকে এই টাকাটা আরো কমতে পারে, বাড়তে পারে, বাড়লে লাভ বাড়ে, ক্ষতির সম্মুখীন হলে প্রতিষ্ঠানটা বিপদের সম্মুখীন হয়। এই জন্য আমরা এটাকে রক্ষণশীলতা নীতি, এটাকে যেটি কম সেটা আগে নিয়ে
কত হলো ৭৯,৩০০। ৭৯,৩০০ মোট হলো, মোট সংখ্যা কত হলো আমাদের এখানে ১,৮৯,৩০০। ১,৮৯,৩০০ এটা মোট সংখ্যা। এখন আসবো আমরা দায়। না, দায় মালিকানা সম্পর্কে যে আসবো আমরা দায় মোট সংখ্যা কত হলো আমাদের টোটাল অ্যাসেট যেটাকে বলা হয় টোটাল অ্যাসেট ১,89,০০০ না 300। এটা হলো টোটাল অ্যাসেট। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটি কথা সবসময় মনে রাখবে, হিসাব বিজ্ঞান হলো প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স পারফেক্ট যেটাকে বলা হয়। তোমাকে অনুশীলনের মাধ্যমে তোমাকে দক্ষ করে তুলবে। অনুশীলনের মাধ্যমে তোমাকে কি করে তুলবে? দক্ষ করে তুলবে। এখন আসো মালিকানা তত্ত্ব। মালিকানা সত্ত্ব ও দায়। দায় না, আমরা প্রথমে মালিকানা সূত্র নির্ণয় করব। মালিকানা সূত্র পূর্বে গতদিন আমরা আলোচনা করেছিলাম। মালিকানা সূত্র কিভাবে নির্ণয় করেন? মালিকানা সূত্র প্রথমে আসে কি মূলধন আসে। মালিকানা মূলধন প্রথমে দেখো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, হ্যাঁ আমাদের তো বুঝা যায় মালিকানা সত্ত্ব। প্রথমে আসে মূলধন। মূলধন কত টাকা আছে? মূলধন ১,৭০,০০০ টাকা। ১,৭০,০০০ টাকা। তার সাথে আমরা নিট লাভটা যোগ করব। আমি গতদিন আলোচনা করেছিলাম নিট লাভ। নিট লাভ কত হলো? কত হয়েছে? ৮,৮০০ টাকা। ৮,৮০০ টাকা কত হলো? ১,৭৮,৮০০ টাকা। তার থেকে বাদ বিয়োগ দেব আমরা উত্তোলন। উত্তোলন কত হবে? উত্তোলন হবে ৪০,০০০ টাকা। কত হলো? ১,৩৮,৮০০। ১,৩৮,৮০০। এখন আসলে দায়। আসলে প্রতিষ্ঠানের দায় বলতে দুই ধরনের দায় থাকে। একটা হলো ইন্টারনাল লায়াবিলিটি আর একটা হলো এক্সটারনাল লায়াবিলিটি। ইন্টারনাল লায়াবিলিটি হলো অন্তদায়, যেটা মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে না। আর এক্সটারনাল লায়াবিলিটি যেটাকে বলা হয় এই দায়, এক্সটারনাল লায়াবিলিটি যেটাকে বলা হয় এটাকে বলা হয় বাহ্যিক দায়। ওটা তারপরে বাইরে যারা কত টাকা পাওনা রয়েছে সেটা এই টাকাটা কারবার মালিক পাবে। এই লক্ষ ৩৮,০০০ টাকা কি হবে? বছর শেষে মালিক এটার অধিকার রয়েছে। আর এই একই টাকা লাগবে সেটা তারপরে বাইরে ব্যক্তিরা পাবে। প্রথমে নিয়ে আসা আমরা পাওনাদার। পাওনাদার কত হলো? ১৯,৫০০ টাকা। ১৯,৫০০ টাকা ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত কত? ৩০,০০০ টাকা। ব্যাংক জমাতিরিক্ত বলতে আমরা কি বোঝাই? ব্যাংক জমার অতিরিক্ত টাকা উত্তোলন। ব্যাংকে বিভিন্ন ধরনের হিসাব করা যায়, এর মধ্যে একটি হলো চলতি হিসাব। বিশিষ্ট ব্যবসায়ী যারা তারা অনেক সময় চলতি হিসাব ব্যাংকে আস্থার সাথে পরিচালনা করে তাদের হিসাবকে। ব্যাংকে আছে মনে করো ১,০০,০০০ টাকা। তুমি ১,৩০,০০০ টাকার একটি চেক দিয়ে দিলে কোন একটি পার্টিকে না। এখন অথবা তুমি একটা চেক দিলে ১,৩০,০০০ টাকা তোমার প্রয়োজন। ব্যাংক তোমাকে তোমার ১,০০,০০০ টাকা বিপরীতে ১,৩০,০০০ টাকা দিয়ে দেবে। কেন দিবে? তোমাকে বিশ্বাস করে। তুমি একজন
বিশিষ্ট ব্যবসায়ী, তোমার গুণাগুণ রয়েছে, তোমার সততা রয়েছে, তোমার কর্মদক্ষতা রয়েছে, এই জন্য তোমাকে দিয়ে দেবে 1,30,000 টাকা। তাহলে অতিরিক্ত দিল কত? 30,000 টাকা। এটাই হলো ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন, ইংলিশে বলে এটাকে ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক অডিট। এটা সাধারণত ব্যবসায়ীরা পাইছিল, আমরা শিক্ষকদের বা চাকরিজীবী যারা এরা এটা পাই না। এরা আমরা সাধারণত করি সঞ্চয়ী হিসাব আমরা করি, আমরা দিয়ে শুরু পাওয়া যায়, আমরা পাই না। এরপর অফিস খরচ বকেয়া, কোন ধরনের খরচ হবে? অফিস খরচ বকেয়া, অফিস খরচ বকেয়া, প্রথম বকেয়া অফিস খরচ। বকেয়া অফিস খরচ কত? 1,000 টাকা। কত হলো? এইখানে লক্ষ্য করো কত হলো? 50,500, 50,500 যোগ করলে কত হলো? 1,89,300। এখানে মোট লাইব্রেরি, টোটাল লাইব্রেরি কত হলো? 1,89,300 দিল। তার মানে এখানে কত? দাম মালিকানা তো দায়, মালিকানা সত্ত্ব ও দায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম এরকম পূর্বে আমাদের মোট সম্পদ হয়ে গেল 1,90,300, আর এখানে মালিকানা সত্ত্ব হলো কিনা কত হলো? 1,90,300। তাহলে আমাদের হিসাব সমীকরণ কি ছিল? a l plus e, এই l e এইটাই হলো l e, এটা হলো e, এটাকে e বলা হয়, এটাকে বলা হয় l। তাহলে a মানে কি? পূর্বে আমরা লিখলাম s এর মানে মোট সম্পদ। তাহলে দেখা গেল মোট সম্পদ কত হলো? 1,90,300, আর দায় কত হলো? 50,300, মালিকানা কত? 1,38,800। এই মোট কত? 1,90,300 সমান 1,90,300। এইটি হলো হিসাব সমীকরণে আমাদের দ্বৈত সত্তা আছে, এটাই প্রতিফলন ঘটিয়েছে এখানে। হিসাব সমীকরণের দ্বৈত সত্তা আছে না, দুটি পক্ষ, প্রতিটি লেনদেনে কয়টি পক্ষ? দুটি পক্ষ। প্রতিপক্ষে একটি পক্ষ সুবিধা গ্রহণ করে, সুবিধা প্রদান করে। এই যে a + 12 + e, এইখানেই দেখো 1,90,300 সমান 1,90,300। তাহলে আমরা আজকে আলোচনা থেকে জানতে পারলাম যে অর্ণপ্রেডাক্ট আমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 3। এটার আলোকে আমরা আলোচনা করলাম। কেন আলোচনা করলাম? ওই বইয়ের আলোকে। আর তোমরা বইয়ের সাহায্যে যদি আলোচনা করো তাহলে দেখা যায় যে প্রশ্নটা অনেক সময় টাকার অঙ্কগুলো আমরা এলোমেলো থাকে, খুঁজে পাবে না। এটা একটা দীর্ঘ ক্লাস, এটা একটা বিচ্ছিন্ন কন্টিনিউটি করা সম্ভব না, কারণ হলো ক্লাসের মধ্যে এটা স্বল্প সময়ের ক্লাস নয়, অন্যান্য ক্লাসের মতন এটা কন্টিনিউটি রাখা সম্ভব নয়। যাই হোক, এখন আমরা দেখলাম কি দেখলাম? বিবরণীর মধ্যে এটা আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী, আমরা পাঠটার নাম কি? আর্থিক বিবরণী। আর এটার নাম আর্থিক অবস্থা। আর্থিক অবস্থা কি আছে সেটা আমরা জানতে পারলাম। তাহলে আজকে এখানে পাঠ কন্ট্রিবিউশন তোমাদেরকে আমি পরবর্তী উদাহরণ 4 এর আর্থিক বিবরণীটা দেখার জন্য বলছি, নির্দেশ দিচ্ছি যে আর্থিক বিবরণীর অধ্যায়ে উদাহরণ 4 এর আর্থিক অবস্থার বিবরণীটা দেখবে এবং বাসায় বসে প্র্যাকটিস করবে। এটা আমি পূর্বেই বলেছি, হিসাব বিজ্ঞান হলো প্র্যাকটিসের বিষয়। যতই প্র্যাকটিস করবে ততই আসবে অঙ্কে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ধন্যবাদ সবাইকে।